হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরও একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। ঘটনার শুরুতেই আমরা একটা ঘরের মধ্যে একটা মেয়েকে ডান্স করতে দেখতে পাই। মেয়েটির নাম সুলাশ্রী। সেখানে কিছু মানুষ তার ডান্স দেখছিল। তখন ঘরের বাহিরে আমরা একটা ছেলেকেও দেখতে পাই যার নাম ইমাম। সে মূলত সুলাশ্রী মেয়েটাকে ভালোবাসত, তাকে প্রপোজ করার জন্য সেখানে সে এসেছে। তখন হঠাৎ করে আরেকজনকেও আমরা সেখানে দেখতে পাই যার নাম ওয়াংসু। সে একটু মেন্টাল ছিল, কিন্তু সেও অনেক পছন্দ করত সুলাশ্রীকে। সেখানে এসে সে সুলাশ্রীকে ডাকতে শুরু করে। তখনই ইমাম তাকে সেখান থেকে বুকে তাড়িয়ে দেয়। একটু পরেই হঠাৎ করে সেই ঘর থেকে গান বাজনার আওয়াজ বন্ধ হয়ে যায়, বৃষ্টি শুরু হয়। ইমাম ধীরে ধীরে সেই ঘরে ঢুকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। রুম অন্ধকার ছিল। তখনই পেছন থেকে কেউ একজন টেপ রেকর্ডার দিয়ে তার মাথায় আঘাত করে, আর তারপর যা হওয়ার তাই হয়। আমাদেরকে দেখানো হয় দীর্ঘ 7 বছর পরে আমরা দুজন ছেলেমেয়েকে দেখতে পাই। একজনের নাম লারাস, আরেকজনের নাম ছিল হাদি। তাদের দুজনের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। তারা দুইজন দুইজনকে অনেক ভালোবাসে। আমরা সেখানে দেখতে পাই হেদি লারাসের জামার পেছনে কিছু একটা লিখে দিচ্ছে আর তাকে একটা ঘড়ি উপহার দিচ্ছে। তাদের কথাবার্তা শেষ হলে লারাস তার বাড়িতে যাওয়ার জন্য ভালো রাস্তায় না গিয়ে একটা জঙ্গলের পথ বেছে নেয়, কিন্তু সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই তার পা কিছু একটাতে আটকায়। সে পড়ে যায়। সে লক্ষ্য করে এটা একটা কাপড়। সে তখন সেটা ধরে টানতে শুরু করে। সে যত টান দেয় সেটা মাটির গভীর থেকে উঠতে শুরু করে। আর এদিকে আমরা তার পাশে একটা কুয়া দেখতে পাই যেটা থেকে কিছু তরল জিনিস বের হয়ে আসছিল। এদিকে লারাস সেই কাপড়ের টুকরোটিকে টানতে টানতে উপরে তুলে নেয়। সে দেখতে পারে এটা ছিল একটা ব্যাগ, আর ব্যাগের মধ্যে ছিল একটা লাল ওনা, তার সাথে একটা টেপ রেকর্ডার। সেই সব পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি কুয়া থেকে সেই লিকুইড জিনিসটা বের হয়েই আসছে। সে যখন সেখান থেকে চলে যাবে তখনই পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকতে শুরু করে। সে পেছন দিকে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন সে বাসায় চলে আসে। এদিকে আমরা সেই কুয়ার ভেতর থেকে একটা হাতকেও বেরিয়ে আসতে দেখতে পাই। লারাস বাড়িতে যাওয়ার পর জঙ্গল থেকে পাওয়া সেই টেপ রেকর্ডারটি সে অন করতে চায়, কিন্তু সে দেখতে পায় সেটার ভেতরে কোনো ব্যাটারি নেই। তখন সে একটা লাইটের ভেতর থেকে ব্যাটারি খুলে সেটার ভেতরে লাগায়। ঠিক তখনই তার মা আয়ু তাকে ডাক দেয় রাতের খাবার খাওয়ার জন্য। সেখানে যাওয়ার পর তার মা তাকে বলতে থাকে হেদি মানে তার বয়ফ্রেন্ড তাকে বিয়ের জন্য কবে প্রস্তাব দেবে। তখন সে তার মাকে বলতে থাকে এখন সে বিয়ে করতে চায় না, সে চায় কিছু একটা করার জন্য। তার মাত্রই তো লেখাপড়া শেষ হলো। তখন তার মা তাকে বলে তোমার মনে আছে তুমি আগে মানিয়রের কাছে রঙ্গেন ডান্স শিখতে? তুমি চেয়েছিলে তুমি যেন সুলাশ্রীর মতো ভালো ডান্সার হতে পারো। তখন লারাস বলে সেটা সে পারবে না, আর সুলাশ্রী অনেক ভালো ডান্সার ছিল, তার জায়গায় মানিয়র অন্য কাউকে রিপ্লেস করতে পারবে না। তখন তার মা বলে মানিয়র সুলাশ্রীর জায়গা এই কারণে রিপ্লেস করতে পারবে না কারণ রিপ্লেস হওয়ার মতো কোনো ব্যক্তি নেই, তোমার একবার ট্রাই করা দরকার। লারাস তখন বলছিল তার প্র্যাকটিস নেই, সে অনেক দিন ধরে এই ডান্স করে না, সে পারবে না। তখন তার মা আয়ও একটা উনা এনে তাকে দেয় আর বলে তুমি চেষ্টা করো, তুমি পারবে। তখন লারাস নাচতে গিয়েও নাচা বন্ধ করে দেয় আর তার মাকে বলে আমাকে নিয়ে চিন্তা করো না, আমি একটা ভালো চাকরি করব। এতে আমরা দেখতে পাই আয়ুর মন অনেক খারাপ হয়ে যায়। এখন হয়তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন না এই ডান্স অথবা কি বিষয়ে তারা আলাপ আলোচনা করছিল। ক্লিয়ার করছি, ঘটনার শুরুতে আমরা যে মেয়েটিকে ডান্স করতে দেখেছিলাম তার নাম তো সুলাশ্রী। সে এই গ্রামের ভালো একজন ডান্সার ছিল। সে গত 7 বছর ধরে নিখোঁজ। তার মতো ডান্স অনেকে করার চেষ্টা করেছে, কিন্তু তার মতো হয় না। তাও এখনো সবাই চেষ্টা করেই যাচ্ছে। আর সে মেয়েটি নিখোঁজ হয়ে কোথায় গিয়েছে, কি হয়েছে এটা কেউ জানে না। আর আসলে কি হয়েছিল তা তো আমরা ধীরে ধীরে জানতেই পারবো। আর বন্ধুরা এখানে যে নাচের কথা বলা হয়েছে এটা কোনো সাধারণ নাচ না। এই নাচের নাম হচ্ছে রঙ্গেং ডান্স, যে ডান্সটা সবাই করতে পারে না, যেটা ইন্দোনেশিয়ার একটা ঐতিহ্য বলা চলে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পর লারাস নিজের রুমে এসে টেপ রেকর্ডারটি অন করতে চাইছিল, কিন্তু সেটা প্লেই হচ্ছিল না। সে তখন সেখানে খেয়াল করে তার বয়ফ্রেন্ড তাকে যে ঘড়িটা দিয়েছিল তার হাতে সেটা নেই। তখন সে মনে করে যেখানে সে হুচুট খেয়ে পড়েছিল সেখানেই হয়তো সেই ঘড়িটি উপরে গিয়েছে। তাই সে টেপ রেকর্ডার খুলে সেটা থেকে ব্যাটারি বের করে টর্চে লাগিয়ে সেই জঙ্গলের ভেতরে চলে যায় তার ঘড়ি খোঁজার জন্য, কারণ তার কাছে এটা খুবই স্পেশাল ছিল। এটা তার বয়ফ্রেন্ড তাকে ভালোবেসে দিয়েছিল। সেখানে
সে যাওয়ার পর বেশি সময় লাগে না, সে পেয়ে যায় সেই ঘড়িটা। সে যখন সেখান থেকে বাসায় ফিরবে তখনই তার পেছন থেকে আবারও কেউ একজন তার নাম ধরে ডেকে ওঠে। সে পেছনে চাইতেও কেউ তার নজরে আসে না। তখন সে সেই আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে সেই প্রাচীন কুয়ার সামনে এসে পৌঁছায়, আর সেটার ভেতরে উকি দেয়। তখনও সেখানে সে কিছু দেখতে পায় না। সেদিন রাতে লারাস যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করে সেই ট্যাপ রেকর্ডারটি বাজতে শুরু করে, যেটা বাজা ইম্পসিবল ছিল, কারণ সেটার ভেতরে তো কোনো ব্যাটারি ছিল না। আমরা দেখতে পাই ট্যাবের নিচ থেকে একটা লাল উনা বের হয়ে এসে লারাসকে আষ্টে পিষ্টে ফেলে। ট্যাপ রেকর্ডারের শব্দে লারাসের মা আয়ু ঘুম থেকে উঠে যায়, আর সে দেখতে চায় এই গানটি কোথায় বাজছে। সে লক্ষ্য করে পর্দার ওপাশে কেউ একজন ডান্স করছে। সে প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু ধীরে ধীরে এগিয়ে পর্দাটা খোলার পর সে দেখতে পায় লারাস অসম্ভব সুন্দর করে ডান্স করছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে চাইতো লারাস ডান্সার হোক। কিন্তু যখনই সে লারাসের কাছে যায় তখনই সে অজ্ঞান হয়ে যায়। এরপরের দিন সকালে আমরা দেখতে পাই আয়ু লারাসকে নিয়ে মানিয়রের ডান্স করে গিয়েছে। সে গিয়ে মানিয়রকে বলে লারাসের ডান্স দেখার জন্য। সে বলে সে খুব ভালো ডান্স করতে পারে, কিন্তু এখানে লারাস বলছিল সে ডান্স করতেই পারে না। তার মায়ের জোরাজুরিতে সে তখন ডান্স করতে রাজি হয়। এখানে মানিয়রও জানতো লারাস ভালো ডান্স করতে পারে না, কিন্তু তার মায়ের এত জোরাজুরিতে সেও না করতে পারে না, রাজি হয়। মানিয়র লারাসকে একটা লাল ওড়না দেয় ডান্স করার জন্য। লাল ওড়নাটি অবশ্যই পড়তে হয় রঙের ডান্সের ক্ষেত্রে। লারাস যখনই ডান্স করতে শুরু করে তার স্টেপগুলো দেখে সেখানে সবাই হাসাহাসি করছিল, কারণ একদমই হচ্ছিল না। তখন লারাসের মা কি করে, সে আগের দিন রাতে লারাসের শরীরে যে ওড়নাটি পেয়েছিল সেই ওড়নাটি তার গলায় ঝুলিয়ে দেয় আর বলে এবার ডান্স করার জন্য। যখনই লারাস সেই ওড়নাটি পরে আমরা তখন বুঝতে পারি লারাস পুরোটাই যখন চেঞ্জ হয়ে গিয়েছে, আর সে ডান্সও শুরু করে দিয়েছে। সে এত সুন্দর ডান্স করছে সবাই দেখেই অবাক হয়ে যায়। আর তখনই মানিয়র লারাসের মধ্যে সুলাশ্রীকে দেখতে পায়, যে খুব ভালো ডান্সার ছিল। ঘটনার শুরুতে আমরা যাকে দেখেছিলাম সে মূলত অনেকদিন যাবৎ নিখোঁজ, আপনারা জানেন। আর সে মানিয়রের মেয়ে ছিল। তখন সে লারাসের কাছে যায় আর বলে এই ওড়নাটা তুমি কোথায় পেয়েছো? লারাস তখন তাকে জড়িয়ে ধরে আর বলে মা, আমি কুয়ার মধ্যে আটকে রয়েছি, আমাকে বাঁচাও। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির রাতে মানিয়র সেই কুয়ার কাছে চলে যায়, আর সেখানে গিয়ে সে রিচুয়াল করতে শুরু করে যাতে তার মেয়ে সুলাশ্রীর আত্মা শান্তি পায়। সেখান থেকে যখন মানিয়র চলে আসবে তখনই পেছন থেকে কুয়া থেকে একটা আওয়াজ ভেসে আসছিল, আর আমরা তার পেছনেই সুলাশ্রীকে দেখতে পাই। মানিয়র তখন দৌড়ে চলে আসে মার্তোর কাছে, যে হলো এই গ্রামের বিচারক। সে মার্তোকে বলতে থাকে সে জেনে গিয়েছে যে তার মেয়ে সুলাশ্রীর সাথে কি হয়েছিল, আর সে বলে এখন আমাদের কাছে এক নতুন ডান্সারও রয়েছে। এরপরের দিন আমরা দেখতে পাই মানিয়র মার্তোকে ডেকে এনেছে লারাসের ডান্স দেখানোর জন্য। সেখানে অন্যান্য মেয়েরা লারাসের মা আয়ুর অনেক প্রশংসা করছিল, বলছিল সে দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছে আগের চেয়ে, আর তার মুখের অবস্থাও ভালো হচ্ছে। সেখানে লারাসের বয়ফ্রেন্ড হেডি চলে আসে। সে আয়ুকে জিজ্ঞেস করে লারাস কি করছে। তখন সে বলে মানিয়র এত বছর পর সুলাশ্রীর জায়গা কাউকে দিতে চলেছে, আর এটা হলো লারাস, কারণ সে খুব ভালো ডান্স করছে এখন। তখন সে মার্তো আর মানিয়রের কাছে যায়। মানিও সেখানে বলছিল এখন সময় হয়েছে জবাব দেওয়ার। সেখানে তখন হেডি বলে আমি কিছুই বুঝতে পারছি না আপনাদের কথা। তখন মার্তো বলে এই গ্রামে যারা এই উইন্ড মিল বানিয়েছিল তাদের কথা বলছি। তখন আমাদেরকে উইন্ড মিল যারা বানিয়েছিল তাদের নাম দেখানো হয়, আর আমরা দেখতে পাই যাদের নাম দেখানো হয়েছে তারা 4 জন রাতে এই গ্রামেই প্রবেশ করছিল। মূলত তাদেরকে 7 বছর পরে এই গ্রামে ডাকা হয়েছে। তাদেরকে পুরস্কার দেওয়া হবে, কারণ তারা এই গ্রামের মধ্যে বিদ্যুৎ এনে দিয়েছিল উইন্ড মিল প্রকল্পের সাহায্যে। তারা যখন আসছিল তখন হঠাৎ করেই তাদের গাড়ি কিছু একটাই ধাক্কা খায়। সবাই তখন গাড়ি থেকে হুড়ুমুড়িয়ে নেমে চেক করছিল যে কি হলো, কিন্তু সেখানে কিছুই ছিল না। তখন তাদের মধ্যে একজন দেখে গাড়ির উপরে একটা হাতের ছাপ। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ে গাড়িটি আবার স্টার্ট দিতে যাবে, তখনই তাদের সামনে সেই পাগল ওয়াংসু চলে আসে। তখন তারা বুঝতে পারে এটা ওয়াংসুরি কাজ হবে। তারা তখন সেই গ্রামে হেড অফিসে গিয়ে পৌঁছায়, যেখানে মার্তো সহ সেই গ্রামের অনেকেই তাদেরকে স্বাগত জানায়। এখানে আপনাদেরকে শহর থেকে আসা 4 জনের সাথে পরিচয় করে দিচ্ছি বন্ধুরা, যেটা অবশ্যই মনে রাখবেন। এটা হলো আদিত,
এটা হচ্ছে রিকি, এটা ইউদি, আর এটা হচ্ছে আকসান। এখানে মার্তো তাদেরকে বলে, তোমরা অনেক দূর থেকে জার্নি করে এসেছো, তোমাদেরকে রেস্ট নেওয়া দরকার, তোমরা গেস্ট হাউসে চলে যাও। তখনই সেখানে আদি বলে ওঠে, সেই গেস্ট রুম এখনো রয়েছে? মার্তো জবাব দেয়, সেটা এখনো খুব ভালো অবস্থাতেই আছে, তোমাদের সেখানে থাকতে কোনো সমস্যা হবে? তখন সেখানে ইউদি বলে ওঠে, তাদের কোনো সমস্যাই হবে না। তখন মার্তো বলে, অ্যাওয়ার্ড অনুষ্ঠান কালকে সন্ধ্যার সময় হবে, যেটা গ্রামের একটা উৎসবের সাথে হবে। তখন মার্তো লার্সার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেয়। লারাস তাদেরকে বলে তারা যেন গাড়ি এই অফিসের সামনে রেখেই গেস্ট হাউসে যায়। তারা তখন যখন গেস্ট হাউসে যাচ্ছিল, আদিত লারাসকে জিজ্ঞেস করে, এখানে মোবাইলের নেটওয়ার্ক কোথায় পাওয়া যাবে? তখন লারাস বলে, সিগন্যাল পেতে হলে পাহাড়ের উপর উঠতে হবে, যেটা এখন করা বিপজ্জনক, তাই বেশি জরুরি হলে গ্রামের হেড অফিস থেকে ফোন করতে পারে সে। তারা তখন গেস্ট হাউসে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পর লারাস আর হেদি বলে, আপনাদের ছবি কিন্তু এখনো এখানে রয়েছে। তারা এটা দেখে খুবই খুশি হয়। লারাস তাদেরকে জানায়, আপনারা চাইলে রুমে গিয়ে যার যার মতো রেস্ট করতে পারেন, খুব শীঘ্রই ডিনার তৈরি হয়ে যাবে। আর তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা এই গেস্ট হাউসের মধ্যেই দেখতে পাই আদিত অন্য রুম থেকে আসে আর ইউদিকে ঘুম থেকে জাগাচ্ছিল। তাদের দুজনের শরীরে রক্ত লেগেছিল, তারা খুব ভয়ে ছিল। তারা দেখতে পায় রক্তের দাগ চলে গিয়েছিল রুম থেকে বাহিরে, আর তারা সেটা ফলো করতে করতে চলে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে তারা আকসান আর রিকিকে দেখতে পায়, যারা রক্ত সাফ করছিল। ইউদি তখন সেখানে লাশও দেখতে পায়, সেখানে সুলাশ্রী আর ইমামের লাশ ছিল। বন্ধুরা, এখানে তো একটা জিনিস পরিষ্কার যে তাদের 4 জনের মাধ্যমেই সুলাশ্রী আর ইমামের মৃত্যু হয়েছিল। এখন তাদের 4 জনের মধ্যে কে প্রকৃত দোষী, এটা তো আমরা সামনেই ধীরে ধীরে বুঝতে পারবো। এখন বর্তমানে চলে আসি, আমরা আবার সেখানে আদিত আর ইউদিকে দেখতে পাই। আদিত বলছিল, আমরা এখানে গতবার 4 মাস ছিলাম, এতে আমাদের জীবন পাল্টে গিয়েছে। আদিত আরো বলছিল, এই ক্রাইম কে করেছে? ইউদি বলে, আমাদের মধ্যেই কেউ না কেউ করেছে, কিন্তু সে বলছিল সে সেটা করেনি, সে পুলিশকেও জানায়নি, কারণ পুলিশ ভাবতে পারে সেও দোষী। এদিকে রাতে ডিনার করার জন্য লারাস তাদের খাবারের পরিবেশন করছিল। রিকি লারাসকে বলে তাদের সাথে বসে খাওয়ার জন্য। লারাস জানায় সে একটু আগেই খেয়ে নিয়েছে। তখন হঠাৎ করে লারাসের হাত ধরে ফেলে রিকি, যেটা লারাসের একদমই পছন্দ হয় না। আদিত তখন রিকিকে বলে, এটা তুমি কেন করলে? সে তখন বলে সে একটু মজা করার জন্য করছিল, অন্য কিছু না। এদিকে রাতে আকসান যখন ওয়াশরুমে যায়, তখন ফ্লোরের মধ্যে সে রক্ত দেখতে পায়। সে অনেক ভয় পেয়ে যায়। তখন আমরা দেখতে পাই উপর থেকে সেই সুলাশ্রীর লাল উমরাটা আকসানের উপর আসছে, কিন্তু সেটা আবার উপরে উঠে যায়। হঠাৎ করেই সেখানে থাকা পানি থেকে কেউ একজন টানতে শুরু করে আকসানকে। সে অনেক কষ্ট করে সেখান থেকে ছুটে আসে। সে ভয়ে ভয়ে আবার সেই ওয়াটার বেসিং এর কাছে যায়, কিন্তু আজব ব্যাপার কি জানেন, আসলে তো এই বেসিং এ কোনো পানি ছিল না। সে আরো অবাক হয়ে যায়, আর সেই বেসিং এর ভেতর সে একটা কয়েন পায়। এদিকে আদিত ইউদিকে বলছিল সে যে এখানে এসেছে এটা তার হুবু বউকে জানাতে হবে, তাই তার সাথে কথা বলার জন্য তার পাহাড়ে যেতে হবে, মোবাইলের সিগন্যাল পাওয়া যায় সেখানে। ইউদি তখন বলে সেও যাবে তার সাথে। এদিকে আকসান রিকির কাছে আসে আর সেই কয়েন দেখায়। সে রিকিকে বলে, তুমি কি এই কয়েনটা চিনতে পারছো? রিকি বলে, হ্যাঁ, চিনবো না কেন, এটা তো আমাদের ভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পিন, এটা কোথায় পেয়েছো? সে বলে এটা সে পেয়েছে ওয়াশরুমে, যেখানে তারা সুলাশ্রী আর ইমামের লাশ পেয়েছিল। তখনই রিকির একটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই। সেখানে রিকি আর আকসান রক্তের দাগ ফলো করতে করতে ওয়াশরুমে এসে সুলাশ্রী আর ইমামের লাশ পেয়েছিল। তখন এটা মনে করে রিকি আকসানকে বলে উঠে, হেই, তুমি কি পাগল? এত বছর পরে ওইটা এখানে থাকবে? তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। বন্ধুরা, এখন পর্যন্ত তো এটা কেউ ক্লিয়ার না যে তাদের বন্ধুদের মধ্যে কে সুলাশ্রী আর ইমামকে মেরেছে, শুধু তারা এখনো একে অপরকে সন্দেহই করে যাচ্ছে। যাই হোক, এদিকে পাহাড়ে যাওয়ার সময় আদিত ইউদিকে বলছিল তার রিকি আর আকসানকে সন্দেহ হয়। আদিত ইউদিকে বলে, আজ রাতে খাওয়ার সময় লারাসের সাথে রিকির ব্যবহার লক্ষ্য করেছো? ইউদি তখন বলে, রিকি হয়তো লারাসের সাথে ফ্লার্ট করছিল, এজন্য হয়তো এমন করেছে। সেখানে হঠাৎ করেই তাদের মনে হয় তাদেরকে কেউ যেন ফলো করছে। তখনই তাদের সামনে ওয়াংসু এসে পড়ে। হঠাৎ করে এসে পড়াতে তারা খুবই ভয় পেয়ে যায়। ওয়াংসু তাদেরকে বলছিল এত রাতে তারা এখানে কি করছে, তারা কোথায় যাচ্ছে। ইউদি তাকে বলে তারা পাহাড়ে যাচ্ছে মোবাইল নেটওয়ার্ক খোঁজার জন্য। এদিকে গেস্ট হাউসে আকসান আর রিকি বলা বলি করছিল আদিত আর ইউদি যে সুলাশ্রীকে মেরেছে এটা তাদের স্বীকার করা দরকার। রিকিও এখানে আকসানের কথায় হা মেলায় আর বলে, হ্যাঁ, তাদের স্বীকার করা দরকার। রিকি বলছিল তার আদিত্যকে একদমই ভালো লাগে না, কারণ সে এমন চলাফেরা করে যে মনে হয় তার জীবনে কোনো সমস্যাই নেই এবং তার অনেক ড্যামাক। এদিকে পাহাড়ের নেটওয়ার্ক খুঁজতে গিয়ে চাঁদের দিকে চেয়ে ওয়াংসু বলতে থাকে, আজ হলো পূর্ণিমার রাত, আজ অনেক খারাপ আত্মারা এই মানুষকে প্রসেস করবে। এটা বলে ওয়াংসু কিছু একটা দেখে সেখান থেকে ভয় পেয়ে চলে যায়। তারা যখন মোবাইলে কথা বলে পাহাড় থেকে
নিচে নামছিল, ইহুদি তখন বলে তার নাকি মনে হচ্ছে তারা যে রাস্তা দিয়ে এসেছিল সেটা সেই রাস্তা নয়। তখনই তারা হঠাৎ করে সেখান থেকে পড়ে যায়। উঠে তারা দেখতে পায় তারা সেই কুয়ার সামনে এসে পড়েছে। ইহুদি আদিতকে জিজ্ঞেস করে, এটা কি সেই কুয়া? তখনই আমরা ফ্ল্যাশব্যাকে আরেকটা বিষয় দেখতে পাই। আমরা দেখতে পাই তারা 4 বন্ধু মিলে সুরাশ্রী আর ইমামের লাশ এই কুয়ার কাছে আনে, কিন্তু তারা যখন কুয়ার ভেতরে 2টা লাশই ফেলে দিবে তখনও জীবিত ছিল সুরাশ্রী। এদিকে আবার বর্তমানে আমরা দেখতে পাই সেখানে আদিত বলছে রিকি আহসানের সাজা হওয়া উচিত। আমরা তো শুধু তাদের সাথে ছিলাম, তাদের কথা মতো কাজ করেছি। মানে বন্ধুরা, এখনো তারা সবাই সবাইকে দোষারোপ করছেই, কিন্তু আসল খুনিকে এটা কেউ জানে না, যেটা ঘটনার শেষেই আমরা জানতে পারবো। এদিকে আমরা দেখতে পাই মানিওর রঙ্গিং ডান্সের জন্য লারাসকে সাজিয়ে তৈরি করছে, কারণ আজকে গ্রামের পবিত্র দিন, পূর্ণিমার রাত। অনুষ্ঠানে লারাস নৃত্য করবে। সাজানো শেষে সুলাশ্রীর সেই ওড়না লারাসকে পরিয়ে দেওয়া হয়, আর তারপর তার ভেতরে এসে পড়ে সুলাশ্রীর আত্মা। আমরা দেখতে পাই লারাস ডান্স শুরু করে দিয়েছে। সেখান থেকে তখন আসছিল আদিত আর ইহুদি। তারা লারাসকে ডান্স করতে দেখে সেখানেই দাঁড়িয়ে যায়। তখন সেখানে লারাসের বয়ফ্রেন্ড হিডি এসে তাদেরকে চলে যেতে বলে। সে বলে, তোমাদেরকে এখানে দেখলে সমস্যা হবে, কারণ এটা গ্রামের একটা পবিত্র আয়োজন, বাহিরের কেউ এখানে থাকা যাবে না। তখন তারা সেখান থেকে চলে আসে। এদিকে আমরা দেখতে পারি রিকি যখন গেস্ট হাউসে ঘুমাচ্ছিল তখন তার উপর সুলাশ্রীর সেই ওড়নাটা আসে। এতে সে জেগে যায়। সেখানে লারাস বিভিন্ন ভঙ্গিমায় নৃত্য করতে শুরু করে। তাকে ইশারায় তার কাছে ডাকে আর তাকে একটা রুমে নিয়ে যায় এবং তার সামনে নাচতে শুরু করে। তখন লারাস রিকিকে জিজ্ঞেস করছিল, তুমি কি আমার সাথে ডান্স করতে চাও? এই কথাতে রিকি রাজি হয়ে যায়। তখনই লারাস তার ওড়না দিয়ে রিকের গলা পেঁচিয়ে ফেলে আর তাকে টান দেয় তার কাছে। আর আমরা দেখতে পারি লারাসের রূপ পুরো বদলে গিয়েছে। সে হয়ে গিয়েছে ভয়ানক মৃত সুলাশ্রী, আর সেটা রিকির গলা চেপে ধরেছে। এদিকে গেস্ট হাউসে পৌঁছে যায় আদিত আর ইহুদি। তারা এসে দেখতে পায় বাহিরে মাতাল হয়ে পড়ে রয়েছে আকসান। তখন ভেতর থেকে বাহিরে রিকির গোঙানোর শব্দ শুনতে পায় তারা। ভেতরে বিপদ হয়েছে এটা ভেবে তারা দরজা খোলার চেষ্টা করছে। এসব শুনে আকসানও উঠে পড়ে। তারা সবাই মিলে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর দেখতে পায় রিকি তার নিজের গলায় নিজে চেপে ধরে রয়েছে। তার কোনো হুঁশেই নেই। আদিত তখন একটা পানির বালতি রিকির মাথায় ঢেলে দিলে তার হুঁশ ফিরে আসে। সেখানে ইহুদি বলে, ওয়াংসু বলছিল আজ পূর্ণিমার রাত, আজকে অনেককে আত্মারা প্রসেস করবে। তখন আকসান বলে ওঠে, রিকির উপরে কেন অ্যাটাক হলো? আদিত তখন বলে, কারণ সুলাশ্রী আর ইমামকে রিকি মেরেছিল। আকসান তখন বলে ওঠে, তুমি কি দেখেছিলে? এসব বাকওয়াজ বন্ধ করো। আদিত তখন বলে, তুমি কতদিন আর রিকির গোলামি করবে বলো তো শুনি? সে মেরেছে না তুমি মেরেছ বলো। আকসান তখন বলে, আমার উপরে কিভাবে তুমি দোষ দিতে পারো? আদিত বলে, কারণ তুমি হচ্ছ পশু। বিয়ের আগেই একটা মেয়েকে তুমি প্রেগনেন্ট করেছিলে, আর তারপর তোমার কুকর্ম বের হয়ে আসার পর সে মেয়েকে তোমায় বিয়ে করতে হয়। এখন এইটা শুনে আকসান অনেক রেগে যায় আর তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। তখন ইহুদি তাদেরকে থামায় আর বলে, কেউ যখন সত্যিটা বলছে না, স্বীকার করছে না, তাহলে একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে লাভ কি? এই বিষয়টা নিয়ে না কথা বলাই ভালো হবে, নয়তো আমাদের মধ্যেও কেউ না কেউ মারা যাবে। সে আরো বলে, আমরা শুধু এসেছি এখানে সম্মাননা পুরস্কার নেওয়ার জন্য। আমরা রাজি ছিলাম না এখানে আসতে, কিন্তু আসতে হয়েছে। যদি আমরা এখানে না আসতাম তাহলে এই এলাকার মানুষ আমাদেরকে আরো সন্দেহ করত। তাই আমাদের এখানে এমন কিছু করা উচিত নয় যার কারণে আমরা আবার ফেসে যাব। এরপরের দিন আমরা দেখতে পাই লারাস আর হেদি তাদের 4 বন্ধুর জন্য খাবার নিয়ে গেস্ট হাউসে এসেছে, কিন্তু তারা সেখানে পরিবেশ দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সব উল্টো পাল্টা ছিল। খাবার খাওয়ার সময় আদিত হেদিকে জিজ্ঞেস করে, গ্রামের প্রধান মার্তু কোথায়? হেদি বলে, সে একটু শহরে গিয়েছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে। রিকি তখন বলছিল, তাকে খবর দাও আর বলো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমাদের অ্যাওয়ার্ডেরও দরকার নেই, আমরা আজই চলে যাব। হেদি তখন তাদেরকে জিজ্ঞেস করে তাদের এখানে থাকতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা, কি কারণে তারা পুরস্কার পাওয়ার আগেই চলে যাবে। আমরা তখন দেখতে পাই লারাসের ভেতর তখনই সুলাশ্রী চলে আসে আর তাদেরকে বলতে থাকে, আজকে কি যাওয়া জরুরি? আজ সন্ধ্যায় একটা ইভেন্ট রয়েছে, সেটা শেষ করে যেতে হবে। তখন আজব ভাবেই সবাই সেখানে প্রসেস হয়ে যায় আর কোনো একটা শক্তির মাধ্যমে সবাই সেই ইভেন্টে থাকতে রাজি হয়ে যায়। খাবার খাওয়া শেষ হলে আদিত ইহুদি তারা লারাস আর হেদির সাথে উইন্ডমিল যেখানে করেছিল সেখানে যায়। হেদি তখন তাদেরকে জিজ্ঞেস করে, গতবার তোমরা এত তাড়াহুড়া করে
এখান থেকে কেন চলে গিয়েছিলে? তারা বলে ভার্সিটি থেকে জরুরি তলব এসেছিল, তাই যেতে হয়েছিল। লারাস তখন তাদেরকে জিজ্ঞেস করে, সুলাশ্রীর রঙ্গেন ডান্স দেখার সৌভাগ্য তোমাদের হয়েছিল? তারা তখন বলে হ্যাঁ হয়েছিল। লারাস তখন আরো বলছিল, দুর্ভাগ্যবশত সেদিনের পর সুলাশ্রীকে আর পাওয়া যায়নি। গ্রামের সবাই ভাবে সে হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল। আবার কেউ কেউ তো এটাও ভাবে যে তোমরা তাদেরকে গুম করেছিলে। তখন আদি আর ইউদি এটা শুনে নার্ভাস হয়ে যায় আর এই কথা উড়িয়ে দেয়। হেডি তখন তাদেরকে বলে আর দেখায়, আপনারা এই প্রকল্প করে যাওয়ার পর গ্রামের মানুষ সবাই আপনাদের নাম এখানে খোদাই করে রেখেছে। এটা দেখে তারা বেশ খুশি হয়ে যায়। তখন হঠাৎ করে ইউদের নজর ওয়াংসুর প্রতি যায়। সে তার পিছু পিছু যায়। লারাস তাদের পেছনে যেতে চায়, কিন্তু হেডি বলে তাকে তুমি বাসায় চলে যাও। তখন সেখানে ইউদি দেখতে পায় ওয়াংসু পাহাড় থেকে নিচে লাফ দিয়ে দিয়েছে। এটা দেখে সে খুবই চমকে যায়। বন্ধুরা, আসলে ঘটনাটা শুধু ইউদি দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না। আদিত তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার? সে বলে, আমি মাত্র দেখলাম ওয়াংসু এখান থেকে লাফ দিয়েছে। তখন হেদি বলে, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ ওয়াংসু তো কিছু বছর আগেই মারা গিয়েছিল, আর এইখান থেকে লাফ দিয়ে মারা গিয়েছিল। এখন এইটা শুনে আদিত আর ইউদি আরো অবাক হয়ে যায়। তাহলে এতদিন তারা কাকে দেখেছে তাদের সাথে? সেটা কি ছিল? হেদিকে তারা বলে, তাহলে ওয়াংসু কেন আত্মহত্যা করেছিল? তখন সে বলে, সারা গ্রামের মানুষ জানতো যে সুলাশ্রীকে ওয়াংসু অনেক ভালোবাসে, তাই সুলাশ্রী উধাও হওয়ার পর একদিন সবাই দেখতে পায় সুলাশ্রীর উনা আর টেপ রেকর্ডার নিয়ে ওয়াংসু চলাফেরা করছে। সবাই তখন ভাবে সেই হয়তো সুলাশ্রীর সাথে কিছু একটা করেছে। তখন সবাই তাকে মারতে শুরু করে, কিন্তু মারতো সবাইকে আটকায়, বলে সে কিছু করতে পারে না, সে তো একটা পাগল। তখন ওয়াংসু দেখতে পায় ঠিক এই জায়গা থেকে সুলাশ্রী নিচে লাফ দিচ্ছে। তখন সেও এখান থেকে লাফ দিয়ে দেয়। তারা এসব শুনে খুব চিন্তায় পড়ে যায়। ইউদি আর আদিত যখন গেস্ট হাউসের দিকে যাচ্ছিল, ইউদি বলছিল, তখন আমরা বড় পাপ করেছি, আমার মনে হয় আমাদের ক্ষমা চাওয়া উচিত গ্রামবাসীদের কাছে, তারা কত আদর করে আমাদের। এসব কথায় পাত্তা না দিয়ে আদিত বলে তার হবু বউয়ের সাথে কথা বলতে হবে, তাই সে গ্রামের অফিসে যাবে কল করার জন্য। সে সেখান থেকে চলে যায়। এখন আমরা রাতে দেখতে পারি যখন ইভেন্ট শুরু হয়ে গিয়েছে, তখন তাদেরকে পুরস্কৃত করা হয়। আদিত সেখানে একটা বক্তব্য রাখে এবং আদিত গ্রামের সবাইকে ধন্যবাদ জানায় তাদেরকে এত সম্মাননা দেওয়ার জন্য। আর সে খুশি হয়ে এই গ্রামের উন্নতির জন্য কিছু টাকা উপহার দেয় গ্রামবাসীকে। তখন মার্তো সেখানে বলে, আজকের এই শুভ দিনে আপনাদের জন্য স্পেশাল ড্রিঙ্কস বানানো হয়েছে, এটা অবশ্যই খেতে হবে। তখন আমরা দেখতে পাই আদিতের একটা ফ্ল্যাশব্যাক। আমরা দেখতে পাই যেখানে আদি তার হবু বউয়ের সাথে কথা বলার জন্য গ্রামের অফিসে গিয়েছিল, তখন সে দরজার আড়াল থেকে হেদি আর মার্তোর কথাগুলো শুনে ফেলেছিল। সেখান থেকে আদিত ক্লিয়ার হয় যে তারা চার বন্ধু মিলে যে সুলাশ্রীকে আর ইমামকে মেরেছে তা এই গ্রামের মানুষ আগে থেকেই জানে, আর তাদেরকে এখানে তারা এনেছে যাতে শাস্তি দিতে পারে। এই জন্য সেখানে হেদি বলছিল মার্তোকে, তাদের কারো কি বাঁচার চান্স রয়েছে? মার্তো সেখানে বলছিল, বাঁচার চান্স রয়েছে, আমরা তাদেরকে কোনো শাস্তি দেওয়ার আগে যদি তাদের কেউ এসে আমার কাছে ক্ষমা চায় বা গ্রামবাসীদের কাছে ক্ষমা চায়, তাহলে সে রক্ষা পেতে পারে, না হলে সবাইকেই কুরবানি দেওয়া হবে। এখন আবার আমরা বর্তমানে দেখতে পাই যে আদিত সেই ড্রিঙ্কস পান করেনি। এদিকে সেই অনুষ্ঠানে লারাস রঙ্গেং ডান্স করতে শুরু করে, কিন্তু যারা সেই ড্রিঙ্কস পান করেছিল, মানে আদিত বাদে বাকি তিনজন, তারা সেখানে লারাসের জায়গায় মৃত সুলাশ্রীকে ডান্স করতে দেখতে পাচ্ছিল আর অনেক ভয় পাচ্ছিল। সেখানে আবার আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি আদিত আড়াল থেকে তাদের কথা শোনার পর সে ভিতরে চলে যায় আর তাদের কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে সে এটা করেনি, সুলাশ্রীকে আর ইমামকে মেরেছে আকসান, রিকি আর ইউদি মিলে। সে তখন এটাও তাদেরকে বলে যে আমি আপনাদের কিছু বলতে পারিনি, কারণ তারা আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি কিছু বলি তাহলে তারা আমাকে মেরে ফেলত। সে আরো বলে যে তারা তিনজন সুলাশ্রীকে মারার আগে তাকে রেপ পর্যন্ত করেছিল। আমরা আবার বর্তমানে চলে আসি আর দেখতে পাই ইউদি, আকসান আর রিকিকে তাদেরকে গ্রামবাসীরা কাফনের কাপড়ের মতো কিছু একটা দিয়ে মুড়িয়ে ফেলেছিল আর শুইয়ে দিয়েছিল খাটিয়ার উপর। তাদের কোনো হুঁশ ছিল না, কারণ তারা সেই স্পেশাল ড্রিঙ্কসটা পান করেছিল। এই কারণে মার্তো সেখানে সবাইকে বলছিল আজকে সময় এসেছে বদলা নেবার। তখন ইউদির জ্ঞান ফিরে আর সে তাকে আবিষ্কার করে তাদের বানানো উইন্ড মিলের উপর। আর এদিকে জ্ঞান ফেরার পর রিকি আর আকসান তাদেরকে জঙ্গলের মধ্যে আবিষ্কার করে। সেখানে রঙ্গেন মিউজিক শুনতে পাচ্ছিল তারা, আর দেখতে পায় সুলাশ্রী সেই কুয়ার আশেপাশে ডান্স করছিল আজব ভাবে। এদিকে ইউদি সুলাশ্রীর কাছে অনেক মাপ চাইতে থাকে, কিন্তু সুলাশ্রী তাকে বশ করে নেয় আর তার সাথে নৃত্য করাতে শুরু করে। এদিকে জঙ্গলে সুলাশ্রী তাদের সামনে সেই কুয়া টাকায় ভরে দেয়
আর এত টাকা দেখে লোভ সামলাতে না পেরে আহসান সেই কুয়ার কাছে যায়, আর সে সেখানে যেতেই চলে যায় কুয়ার অতল গহ্বরে। এটা দেখে সুলাশ্রীর আত্মা অট্টহাসিতে ভেঙে পড়ে। এদিকে ইউদিকে সে এমন ভাবে নাচাচ্ছিল যে তার সব হাড়গোড় ভেঙে যাচ্ছিল। তখন সে তার উনা দিয়ে ইউদিকে গলা পেঁচিয়ে সেটা উইন্ড মিলের পাখার সাথে বেঁধে মাথা থেকে দরটা আলাদা করে ফেলে। এদিকে রিকিকে সুলাশ্রী বলে, আসো আমার সাথে ডান্স করো। তখন ভয়ে সেখান থেকে রিকি পালিয়ে যেতে চায়, কিন্তু সে তার উনা দিয়ে তাকে আটকিয়ে ফেলে আর ফেলে দেয়। তার কাছে সুলাশ্রী ভয়ঙ্কর রূপ নিয়ে আসছিল। এটা দেখে রিকি আবারও সেখান থেকে একটা সাইকেলের সাহায্যে পালাতে যায়, কিন্তু সে কিছু সামনে যেতেই তার সামনে সেই কুয়া চলে আসে আর সে সাইকেল থেকে পড়ে যায়। এরপর তার সামনে ভয়ানকভাবে সুলাশ্রী চলে আসায় সে সাইকেলের একটা শিকের উপর পড়ে গিয়ে প্রাণ হারায়। এরপরের দিন আমরা দেখতে পারি গ্রামবাসী সবাই মিলে প্রত্যেকটা বডি সেই কুয়ার ভেতর ফেলে দিচ্ছিল, আর মার তো সেখানে বলছিল কেউ যত বড় পাপই করুক না কেন সেটা থেকে তার বাঁচা মুশকিল, এটা এই দুনিয়াতেই হোক বা পরকালে। আর এদিকে আদিত বেঁচে গিয়েছিল। আমাদের তার বিয়ের দিন দেখানো হয়, সেখানে তার হবু বউ আলিশার সাথে তার বিয়ে সম্পন্ন হয়। সে খুব আনন্দেই ছিল, কিন্তু তার আনন্দ নষ্ট হয়ে যায় রঙ্গেং মিউজিক শুনতে পেয়ে। সে সেখানে চেয়ে দেখতে পায় লারাস সেখানে রঙ্গেং ডান্স করছে। ট্যাপ রেকর্ডারটি ধরেছিল হেঁটে। সে অনেকটা ভয় পেয়ে যায় এটা দেখে, আর সে আলিশাকে জিজ্ঞেস করে এসব কি। তখন আলিশা তাকে বলে সে গ্রাম থেকে স্পেশাল ডান্স করানোর জন্য তাদেরকে এখানে এনেছে, আর সে তার বাবাকে বলেছে যে তুমি মানে আদিত এই ডান্সারকে এখানে এনেছে। আলিশার বাবা মানে আদিতের শ্বশুর তাকে খুব বাহবা দেয় আর খুব খুশি হয় যে আদিত এখনো তার নিজস্ব সংস্কৃতি ভুলে যায়নি। কিন্তু আমরা তো দেখতে পারছিলাম আদিত অনেক চিন্তিত ছিল। বিয়ের দিন রাতে যখন আদিত আলিশা নতুন দম্পতির অন্তরঙ্গের মুহূর্তের সময় চলছিল, তখন আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই আদিতেই ছিল সেই মেইন কালপেট যেখানে সুলাশ্রীর সাথে রেপ করতে চেয়েছিল। সুলাশ্রী রাজি না হওয়ায় তাকে সে উন্না দিয়ে গলায় পেঁচিয়ে ধরে। আর আমরা আবার বর্তমানে দেখতে পাই আলিশার জায়গায় ভয়ঙ্কর সুলাশ্রী তার সাথে ইন্টিমেট হচ্ছে, যেটা খুবই ভয়ানক। আদিতে তা দেখে খুবই ভয় পেয়ে যায়, আর সে কোনোভাবে সেখান থেকে পালাতে যায়। তখনই সুলাশ্রী তাকে আহত করে দেয়। সেখানে ধীরে ধীরে তার কাছে আগাচ্ছিল সুলাশ্রীর ভয়ঙ্কর শয়তান, আর তাকে বলছিল চলো আমরা সামনে আগাই। সেটা তখন তার উপরে উঠে তার ভেতর থেকে সব বিশ্রী নারী ভুরি জিনিস আদিতের উপর ছেড়ে দেয়। তখনই আমরা দেখতে পারি পূর্বে সুলাশ্রীর রেপ করার পর তার ট্যাপ রেকর্ডারটি দিয়ে তাকে মেরে ফেলেছিল আদিত। আর বাস্তবেও ভয়ঙ্কর সুলাশ্রী থেকে বাঁচতে একটা ফুলের টপ দিয়ে সে আবারও সেই মৃত সুলাশ্রীকে মারতে শুরু করে, মেরে একদম চেহারা বিভৎস করে দেয়। কিন্তু যখন তার হুঁশ আসে সে আকাশ থেকে পড়ে। বন্ধুরা বুঝতে পারছেন কি? হ্যাঁ বন্ধুরা, কারণ সে সুলাশ্রীর শয়তানকে ভেবে এতক্ষণ তার নতুন স্ত্রীকে মারছিল আর মেরে একদম বিশ্রী করে দিয়েছিল। তখন সে খুবই ভয় পেয়ে যায়, কি করবে না করবে সে কিছুই বুঝতে পারে না, কারণ সে তার নতুন স্ত্রীকে মেরে ফেলেছে। তখন সে কি করবে না করবে ভেবে না পেয়ে সুলাশ্রীর ভয়ে আবার তার শ্বশুরের ভয়ে নিজে নিজেই ফাঁসি নিয়ে নেয়। এবার আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সুলাশ্রীকে মারার পর সেখানে ইমাম এসেছিল তাকে খুঁজতে। তখন সে তাকেও মেরে ফেলে। বাকিরা কেউ টের পায়নি, কারণ তারা অ্যালকোহল খেয়ে এতটাই নেশাতে ছিল যে কিছুই বুঝতে পারেনি। তখন আদিত প্ল্যান করে সবার শরীরে রক্ত লাগিয়ে দিয়েছিল, আর বুদ্ধি করে সব বন্ধুদের এই ঘটনায় ফাঁসিয়ে লাশগুলোকে কুয়াতে ফেলে দিয়েছিল। আর সেই গ্রাম থেকে তারা সেদিনই চলে এসেছিল। কিন্তু এত কিছুর পরও কি সে বাঁচতে পেরেছে? কি হলো শেষে? তার পাপ যে বাপকেও ছাড়ে না, এই ঘটনাই হলো তার সবচেয়ে বড় উদাহরণ। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।